যুক্তরাষ্ট্রের নতুন সতর্ক বার্তায় বিস্মিত সরকারের 5 মন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই, বহির্বিশ্বের সাথে সম্পর্কের কোনো হেরফের হবে না। এটা নিয়ে এসকালেট করার বা ওভার রিঅ্যাক্ট করার কোনো সুযোগ নেই, বরঞ্চ কোনো তথ্য থাকলে তারা যেন আমাদেরকে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রই তো সেদিন স্কুলে প্রবেশ করে 10 জনকে হত্যা করেছে, প্রতিনিয়ত সেখানে খুন হয়। এটি নতুন সতর্কতা নয়, আগের বার্তারই নবায়ন, বললেন মার্কিন রাষ্ট্রদূত। As does every ambassador or high commissioner here, to make sure that our citizens are safe. ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, চলছে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ। আমাদের যথেষ্ট অনুধানযোগ্য, উল্লেখযোগ্য সাফল্য এসছে, আমরা কাজ করে যাচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র এবং আমি পারমিতাহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রাজধানীতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নাশকতার আশঙ্কায় চট্টগ্রামের 5 জেলায় বিজিবি মোতায়েন। শিশু নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধ, এমন কর্মকাণ্ড করে কেউ পার পাবে না, শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রাজধানীতে বিআরটিএর অভিযান বন্ধের দাবিতে মিরপুরে বাস মালিক শ্রমিকদের বিক্ষোভ। গুলিস্তান থেকে বাস দীর্ঘক্ষণ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি। কোনো বাস পাচ্ছে না, কোনো গাড়ি পাচ্ছে না, কোনো সিএনজিও পাচ্ছে না। আমরা বৃদ্ধ মানুষ, আমরা কোথায় যাবো? বাসায় যাবো আমরা কিভাবে? বান্দরবানের রুমায় গাইড সহ 2 পর্যটক উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে 1 জন নিহত, গুলিবিদ্ধ 2। এবং বাংলাদেশের চাহিদা মতো বিদ্যুৎ দিতে সম্মত ভারত, জানালেন প্রতিমন্ত্রী। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, মন্তব্য ভারতীয় হাই কমিশনারের। বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের চলাফেরায় নতুন করে সতর্কতায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের 5 মন্ত্রী। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাড়াবাড়ি। অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশের ব্যাপারে ওবামা প্রশাসনের দৃষ্টিভঙ্গি কখনোই স্বস্তিদায়ক ছিল না। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সতর্কতা জারি করলেও বরাবরের মতোই সন্ত্রাসী হামলার গোয়েন্দা তথ্যের উৎস জানাতে পারেনি যুক্তরাষ্ট্র। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এমন সতর্কতায় পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের কোনো হেরফের হবে না। এহসান জুয়েলের রিপোর্ট। 2 বিদেশি নাগরিক হত্যার আগে পরে এদেশে নিজেদের নাগরিকদের চলাফেরার উপর বাড়তি সতর্কতা জারি করে বেশ কটি পশ্চিমা দেশ। এর প্রেক্ষিতে রাষ্ট্রদূতদের ডেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তবে গত সপ্তাহে যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো জারি করল নিরাপত্তা সতর্কতা নোটিশ। শনিবার রাতে দেয়া এই নোটিশে বলা হয়, বিদেশিদের নিরাপত্তায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশের নাগরিকদের উপর হামলা হতে পারে, এমন বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে তাদের কাছে। পশ্চিমা দেশগুলোর এ ধরনের তৎপরতায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার কোনো আশঙ্কা আছে কিনা, এমন প্রশ্ন ছিল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে। এই নয়, আমাদের সার্বিক কর্মকাণ্ড এবং তাদের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বহুপাক্ষিক সম্পর্কের অনেক নিদর্শন যেটা দেখছেন, এটা আউট অফ কোয়েশ্চেন। এটা নিয়ে এসকালেট করার বা ওভার রিঅ্যাক্ট করার কোনো সুযোগ নেই, বরঞ্চ কোনো তথ্য থাকলে তারা যেন আমাদেরকে দেন। আমরা যে তথ্যগুলি আমাদের গোয়েন্দা সংস্থা পেয়েছে তার ভিত্তিতে কাজ চলছে এবং তারাও পাশাপাশি অ্যালার্টের পাশাপাশি কিন্তু এটাও বলেছেন, আপনারা দেখেছেন বিভিন্ন রাষ্ট্রদূতরা যখন বিভিন্ন জায়গায় সফরে গেছেন, যে বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট। পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি পররাষ্ট্রমন্ত্রীর। খতিয়ে দেখবে বলছে, যে বের করেন আপনারা, কি খতিয়ে দেখলো, এটা তো আমরা কিভাবে বলবো? কাজে আমার মনে হয় না এটা সম্বন্ধে আমরা তৈরি, সরকার তৈরি এবং পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে।
এই সবকিছুই তো চলছে ঠিক মতো। এদিকে দিনভর এ বিষয়ে পৃথক অনুষ্ঠানে কথা বলেন সরকারের 3 প্রভাবশালী মন্ত্রী। কয়েকটি বিদেশি দূতাবাসের এ ধরনের কর্মকাণ্ডকে বাড়াবাড়ি বলে অভিহিত করেন তারা। এই তথ্যগুলির কোনো ভিত্তি তারা আমাদেরকে দেয়নি, তা উৎস যে এই সংবাদের যে উৎস সেগুলো কিন্তু আমাদেরকে জানায়নি। যদি জানাতো তাহলে আমরা আরো ব্যবস্থা নিতাম। এখানে রেড অ্যালার্ট করা জারি করে কি এটা তেমন কিছু না। মার্কিন যুক্তরাষ্ট্রেই তো সেদিন স্কুলে প্রবেশ করে 10 জনকে হত্যা করেছে। প্রতিনিয়ত সেখানে খুন হয়, যুক্তরাজ্যে হয়। অস্ট্রেলিয়া সেদিন পুলিশ ফাঁড়ির সামনে 2 জনকে হত্যা করা হয়েছে। ইউএস এর লিস্টে দেখেন মাত্র তারা 2টি দেশকে আইডেন্টিফাই করেছে অ্যাজ ডিফিকাল্ট কান্ট্রি, রাশিয়া এন্ড বাংলাদেশ। সো ইউএস পলিসি আপনারা যতই চেষ্টা করেন না কেন এটা আর খুব বেশি পরিবর্তন হবে বলে আমার মনে হয় না, এবং তাতে আমরা যে খুব এফেক্টেড হচ্ছি সেটা না। দূতাবাসগুলোর সতর্কবার্তায় আইএসের কথা বলা হলেও এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন সরকারের মন্ত্রীরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্র সরকার নতুন করে কোনো সতর্ক বার্তা দেয়নি উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, আগের দেয়া বার্তাটি শুধুমাত্র নবায়ন করা হয়েছে। সকালে রাজধানী মহাখালীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান বার্নিকাট। Still a threat, and we're concerned about that threat. এটি সত্যি যে অল্প পরিমাণে হলেও একটি হুমকি রয়েছে আমাদের। আমরা এই বিষয়টি নিয়ে সতর্কও রয়েছি। দেশের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে পুলিশ। আমি ও অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি তদারকি করছি। সন্ত্রাসীদের কোনো দল, মত বা গোষ্ঠী নেই। দুই বিদেশি নাগরিক হত্যা ও যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাহজাহান খান। দুপুরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিদেশে বসে খালেদা জিয়ার ষড়যন্ত্র দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। পরিকল্পিতভাবে 2 জন বিদেশিকে খুন করা হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে, তাদেরকে ইন্ট্রোগেশন করা হচ্ছে, গোয়েন্দা বিভাগকে ইন্ট্রোগেশন করছে, অবিলম্বে খুনিরা চিহ্নিত হবে কারা খুন করেছে। আমাদের ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশে কাশিম বাজার কুটির নয়, তিনি লন্ডনে তারেক রহমানের কাশিম বাজার কুটিরে বসে ষড়যন্ত্র পাঠাচ্ছেন। এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। মানবতা বিরোধী 2 অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ফাঁসির রায়কে কেন্দ্র করে আসন্ন দুর্গাপূজায় জামায়াত শিবির কর্মীরা নাশকতা করতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এ অবস্থায় নাশকতা প্রতিরোধে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। একই সঙ্গে সতর্ক অবস্থা জারি করা হয়েছে সীমান্তে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা আয়োজনের সব ধরনের প্রস্তুতি এখন শেষ। সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলো। মূল উৎসব শুরু হবে মঙ্গলবার সপ্তমী পূজা থেকে। এক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জামায়াত শিবির দুর্গাপূজায় পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। হিন্দু সম্প্রদায়ের একটা বড় অনুষ্ঠান পূজা, সাথে সাথে মুসলিম সম্প্রদায়ের আশুরা, এইটিকে একই সময় আবার এখানে ইন্টারন্যাশনাল একটা খেলা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটাকে বাধাগ্রস্ত করার জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তারা চেষ্টা করতে পারে। এটা মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনার ছক সাজানো হয়েছে। এই অবস্থায় বৃহত্তর চট্টগ্রামের 5 জেলা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামে পুলিশের সাথে টহলে নেমেছে অন্তত 4000 বিজিবি সদস্য। আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। যেখানে যে পরিমাণ জনবল বা ফোর্স প্রয়োজন হবে আমরা সেই পরিমাণ ফোর্স আমরা তাৎক্ষণিক মোতায়েন করার জন্য প্রস্তুত রেখেছি। যে কোনো ধরনের নাশকতামূলক অপচেষ্টা আমরা প্রতিহত করতে সক্ষম হব। এদিকে নাশকতা প্রতিরোধ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশে সীমান্ত এলাকায় দুর্গাপুজোর সময়কে উপলক্ষ করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের সকল বিউপিকে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তারা নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার চট্টগ্রাম নগরীতে 298টি এবং জেলায় 1700 পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ ভাঙচুরের ঘটনায় সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকালে ঢাকেশ্বরী মন্দিরে আলোচনা সভা শেষে ব্রিফিং করেন সংগঠনের নেতারা। এখনও দোষীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এখন পর্যন্ত মহানগরের আওতাধীন পূজা মণ্ডপ সমূহে কোনো ধরনের অঘটন সংবাদ পাওয়া যায়নি। তবে দেশের বিভিন্ন জেলায় অন্তত 17টি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে, যা আমাদেরকে আশঙ্কিত করে। আমরা আক্রান্ত হওয়ার খবর পাই, কিন্তু যারা দুষ্কৃতিকারী এবং এই মন্দিরগুলোকে আক্রান্ত করে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এখন পর্যন্ত করেছে বলে আমরা এরকম কোনো খবর পাই না। এদিকে দুর্গাপূজা এবং বিসর্জনের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, সন্ধ্যা 6টার মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে সারা দেশে নির্দেশনা দেওয়া হয়েছে। 6টার আগে বিফোর সানসেট সমস্ত প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা পূজা কমিটির সাথে কথা হয়েছে। মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে এই ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। 2 জায়গা সবচেয়ে বড় বিসর্জনের স্থান, একটি হচ্ছে ওয়াইজঘাট আর একটা হচ্ছে উত্তরা BWTA ল্যান্ডিং স্টেশন। এই 2 জায়গার জন্য আমাদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দেখছেন সন্ধ্যার সময়। তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু নির্যাতন করে কেউ পার পাবে না। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, দেশে পরপর বেশ কয়েকটি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ধরনের খারাপ প্রবৃত্তি থেকে বেরিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। কৈশোরের দুরন্তপনায় সবার মধ্যমণি হয়ে থাকা শিশুটি বেঁচে থাকলে আজ তার বয়স হতো 51 বছর। বেঁচে থাকলে দেখতে কেমন হতো শেখ রাসেলের মুখ, সে প্রশ্নের উত্তর আজ আর কারো জানা নেই। তাই হাজারো শিশুর মাঝেই ছোট ভাইয়ের ছবি খুঁজে বেড়ান বড় বোন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য দেশকে নিরাপদ করে গড়ে তুলতে চান তিনি, যাতে রাসেলের পরিণতি আর কাউকে বরণ করতে না হয়। অনেকে মনে করেন যে আমরা বেঁচে আছি বলেই হয়তো দেশের জন্য কিছু করতে পারছি, কিন্তু এই বেঁচে থাকাটা আপনজন হারিয়ে, বাবা মা ভাই বোন হারিয়ে, এই বেঁচে থাকাটা যে কত কষ্টের, এটা হয়তো আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আর ওই ছোট্ট রাসেল যাকে কোলে করে বড় করেছি, তাকে এইভাবে হত্যা করা হলো। আজকে রাসেলের 51 বছর বয়স হতো। মাঝে মাঝে সেটাই চিন্তা করি, রাসেল কেমন হতো দেখতে। শেখ হাসিনা বলেন, অনেক চড়াই উতরাই পার করে রাসেল সহ বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আর আগামী দিনের শিশুদের জীবন নিরাপদ রাখতে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার ছিল। আমি একটা আহ্বান জানাবো দেশবাসীকে, এইভাবে শিশুদের উপর যারা নির্যাতন করে বা শিশুদের হত্যা করে, তাদের বিচার আমরা করব ইনশাআল্লাহ, তারা ছাড়া পাবে না। কিন্তু কেউ যেন এইরকম মানবতা বিরোধী কাজ যেন কেউ না করে। এই ধরনের ঘটনা যাতে বন্ধ হয়, সেদিকে বিশেষভাবে সকলকে দৃষ্টি দিতে হবে। পরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত দাবা, চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। আপিলের রায়েও টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের মধ্য থেকেই ভবিষ্যতে গুগল, ফেসবুকের মতো ওয়েবসাইটের নির্মাতা উঠে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। একটা সময় গেছে যখন প্রযুক্তি নির্ভর সেবার উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত মার্কেট প্লেসের অভাবে উৎসাহ হারাতো হাজারো তরুণ উদ্যোক্তা। তাই সরকারি উদ্যোগে এই প্রথম তরুণ উদ্যোক্তাদের জন্য গড়ে তোলা হলো সফটওয়্যার টেকনোলজি পার্ক।
রাজধানীর কাউরান বাজারের জনতা টাওয়ারে এই টেকনোলজি পার্ক চালু করলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সকালে আগারগাঁওয়ে বিসিসি ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় তরুণ উদ্যোক্তাদের স্টার্ট আপ উপমা দিয়ে 4টি প্রতিষ্ঠানকে বরাদ্দকৃত জায়গা বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ছোট বড় বিভিন্ন কোম্পানির পাশাপাশি উদ্যোগী তরুণরাও যেন লাভবান হতে পারেন সে ব্যবস্থাও থাকছে পার্কে। জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে ক্যাটাগরি এ বি সিতে যেরকম ইন্ডাস্ট্রিকে রেখেছি, পাশাপাশি জয় ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমরা স্টার্টআপদেরকেও একটা বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তাদেরকেও আমরা তৈরি করতে চাচ্ছি। এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, ভবিষ্যতের জন্য স্বাবলম্বী ও প্রযুক্তি দক্ষ জনশক্তি গড়ে তুলতে সফটওয়্যার পার্কে বিনামূল্যে ফ্লোর বরাদ্দেরও ব্যবস্থা করা হয়েছে। বিএনপি সরকার এসে হাইটেক পার্কের দিকে তারা নজরই দেয় নাই, ডিজিটাল আইটি বলে তাদের কোনো ধারণাই ছিল না। আর এখানে আমরা বেশি গুরুত্ব দিতে চাই স্টার্টআপের উপর। ভবিষ্যৎ গুগল, ভবিষ্যৎ ফেসবুক আপনাদের মধ্যে থেকে উঠে আসবে। বেস্ট স্টার্টআপদেরকে দেব বিনামূল্যে এবং নিম্ন মূল্যে এই ফ্লোরটা রাখা হবে এই স্টার্টআপদের জন্য, এই উদ্যোক্তাদের জন্য। এরপর বিসিসি ভবনে স্পেশাল ইফেক্ট অ্যান্ড অ্যানিমেশন ল্যাব উদ্বোধন করেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিবহন শ্রমিকদের হয়রানি করছে এমন অজুহাত তুলে রাজধানীতে দিনভর পরিবহন ধর্মঘট করেছেন বাস শ্রমিকরা। এ কারণে চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় অফিস ফেরত যাত্রীদের। বাস মালিক ও শ্রমিকদের হঠাৎ করে নেয় এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি বলে মনে করছেন যাত্রীরা। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিআরটিএর আদালত এক বাস চালককে জরিমানা করে, আর সে কারণেই দিনভর যাত্রীদের এই দুর্ভোগ। মিরপুর 10 নম্বর গোলচত্বরে পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। আর এতে শাহবাগ, ফার্মগেট, মিরপুর, গুলিস্তান সহ বিভিন্ন স্থানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। এখানে আছি প্রায় 4 ঘন্টা ধরে, কোনো বাস পাচ্ছি না, কোনো গাড়ি পাচ্ছি না। আমরা চলে আসছি আমাদের কর্মক্ষেত্রে, কিন্তু হঠাৎ করে যখন আবার আমরা আমাদের বাসায় যাব, সে অবস্থায় জানিয়েছেন এটা ধর্মঘট। আমি এখানে প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমি যাব যাত্রাবাড়ি, কিন্তু আমি যাইতে পারতেছি না। মেয়ে ছেলে, স্কুলের ছাত্র ছাত্রী, আমরা বৃদ্ধ মানুষ, আমরা কোথায় যাবো? বাসায় যাবো আমরা কিভাবে? আমাকে হাঁটি যাওয়া সম্ভব? রিক্সা আছে, একটা রিক্সা যদি 500 টাকা দিই তাও তো আমার জায়গা বন্ধ হবে না। হঠাৎ করেই সব রুটের বাস বন্ধ করে দেওয়ার সমালোচনা করেন তারা। এ সময় অনেকেই পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। পিজি হাসপাতালে রোগী দেখতে আসছে, এখন বাসায় যেতে পারতেছে। বাস মালিক সমিতির দুর্ভোগের জন্য আমরা দুর্ভোগ করবো না, তাদের জন্য তারা দুর্ভোগ করুক। আমরা যাতে দুর্ভোগ না হয়, নিশ্চিন্তে নির্ঝামেলা যাতে পারে সেটুকু আমরা চাই। আমরা বিদেশি মানুষ আইসে ঢাকা শহরে এইভাবে যদি মানুষ ভোগান্তিতে পড়ে, তাহলে মানুষের আর কি অস্তিত্ব থাকলো? অন্যদিকে আন্দোলনরত শ্রমিকদের দাবি, বিআরটিএ অভিযানের নামে তাদের হয়রানি করছে। তাৎক্ষণিক সাজা দেওয়ানোর মতো এই পরিস্থিতি এই দেশে এখনো পর্যন্ত কোনোদিনই হয় নাই। এই প্রথম দেখা গেল যে একজন শ্রমিককে তাৎক্ষণিক 6 মাসের সাজা দিয়ে দিল। বিআরটিএর দুর্নীতি আগে বন্ধ করুন। আমরা তো দুর্নীতি করি না, আমাদের শ্রমিকরা তো দুর্নীতি করে না। বিআরটিএর তালিকা অনুযায়ী শ্রমিকরা ভাড়া নেয়। এ মাসের শুরুতে সরকারের সিদ্ধান্তে পরিবহন ভাড়া বাড়ানো হয়, কিন্তু সরকারি ভাড়া বৃদ্ধির চেয়েও বেশি ভাড়া আদায় করছিলেন পরিবহন শ্রমিকরা। এরপর থেকেই বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযান শুরু করে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে চলছে দেবীর বোধন, আর সেখানে আছেন কামরুজ্জামান মামুন। আমরা চলে যাচ্ছি তার কাছে। মামুন, আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদেরকে জানান। পারমিতা, ঠিক 6:30টায় বোধনের মাধ্যমে কিন্তু এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং তারপর থেকে কিন্তু এখনো বোধন চলছে এবং এই ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত রণজিৎ চক্রবর্তীর হাত ধরেই কিন্তু এবার দুর্গাপূজার সূচনা হলো এই ঢাকেশ্বরী মন্দিরে এবং আগামীকাল থেকে ষষ্ঠী, সপ্তমী, তারপর নবমী এবং মহাদশমীর মাধ্যমে কিন্তু বিসর্জন দেওয়া হবে দেবী দুর্গাকে। তো এখন যদি আপনাকে একটু দেখাতে চাই, পারমিতা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঢাকের শব্দে এবং পূজার পবিত্রতায় এখানে কিন্তু একটা আবেগ কাজ করছে, এখানে কিন্তু একটা পরিবেশ কাজ করছে, একটা পবিত্রতা কাজ করছে এবং এখানে কিন্তু অসংখ্য ভক্তরাও আসতে শুরু করছেন। ঠিক বোধন শুরু হওয়ার পর থেকেই এখানে অসংখ্য ভক্তরা আসছেন, তারা এখানে পূজা করছেন, প্রার্থনা করছেন এবং এই সার্বিক বিষয়গুলো যাতে ঠিকঠাকভাবে সম্পন্ন হয় সে কারণে কিন্তু নিরাপত্তাও এখানে যথেষ্ট নেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো আমরা এই যে বোধন, একটি
শুরু হয়েছে। বোধন বলতে যেটি বোঝায় আসলে পারমিতা, নিশ্চয়ই আপনি জানেন যে জাগরণ বা চৈতন্য প্রাপ্ত, এবং আজকে এই যে বোধনের মাধ্যমে পূজাটি শুরু হলো, এর ইতিহাস যদি আপনাকে জানাই তো বলতে হয় যে ভগবান রামচন্দ্র কিন্তু শরৎকালে অশুভকে দমন করার জন্য দেবী দুর্গাকে জাগিয়েছিলেন, এবং তখন থেকে কিন্তু এই বোধনের এই যে পূজা এটি 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 চলে আসছে, এই বোধনের পূজাটি উদযাপন হয়ে আসছে। তো পারমিতা, এখনো কিন্তু পূজা চলছে এবং ভক্তরা আসছেন, এবং আমরা এখানে এসে কিন্তু প্রধান পুরোহিতের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দেবী এবার এসেছেন ঘোড়ায় চড়ে এবং যাবেন দোলায় চড়ে। তো এখন পর্যন্ত বোধন চলছে এবং এই পূজাটি শেষ হবে কিন্তু আরো ঘন্টাখানিক সময় লাগবে, কেননা আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি জানিয়েছেন যে আসলে আর ঘন্টাখানিক পরে এই যে লগ্ন শেষ হবে। পারমিতা। সহকর্মী কামরুজ্জামান মামুন আমাদেরকে জানাচ্ছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে, তবে তার কথা খুব বেশি শুনতে না পেলেও যেটা ঢাক ঢোলের আওয়াজে কিন্তু বুঝতে পারছি যে পুজোর আমেজ বেশ রয়েছে ঢাকেশ্বরী মন্দিরে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে ভারত। সকালে সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ সাংবাদিকদের জানান, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। ভবিষ্যতে এবং বর্তমানে যত পরিমাণ বিদ্যুৎ আমাদের প্রয়োজন ভারত থেকে, উনি এটা আমাদের কাছে এই মেসেজটা আমাদের কাছে পৌঁছেছেন যে তারা দিতে প্রস্তুত। আরেক যত পরিমাণে হোক, 2000 হোক, 3000 হোক, তারা দিতে প্রস্তুত 3000 মেগাওয়াটের, এবং এটা আলোচনা করে আমরা ঠিক করব কি পরিমাণ বিদ্যুৎ আমাদের ভারত থেকে আমরা নিতে পারবো ভবিষ্যতে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং পরিবেশের উপর প্রভাব পড়ে এমন ক্ষতিকর কিছুই থাকবে না সেখানে। দুই বিদেশি হত্যাকাণ্ডের সম্পৃক্ততা নিয়ে তদন্তের আগেই যারা মন গড়া বক্তব্য দিচ্ছেন তাদের বিচার আগে হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। ক্ষমতাসীনরা দোষারোপে রাজনীতি করছে বলে অভিযোগ তুলে এর থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। আমরা দেখছি যে কোনো অভিযোগ হলেই, কারো বিরুদ্ধে কোনো তদন্ত কিংবা প্রমাণ হওয়ার আগেই দেশের সর্বোচ্চ জায়গা থেকে মন্ত্রিসভার সদস্যরা পর্যন্ত কাউকে অভিযুক্ত করে কথা বলেন। এটা আইনকে প্রভাবিত করা, বিচারকে প্রভাবিত করা শামিল, এবং এর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে নির্বিঘ্নে তারা কোনো প্রমাণ ছাড়াই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করছে। এটা অন্যায়, এটা অনাচার। আমরা বলতে চাই যে এই ব্লেম গেম বন্ধ করা হোক। টাঙ্গাইল 4 আসন উপনির্বাচনের প্রার্থিতা চেয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এবং তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়ে আগের রায় বহাল রেখেছেন নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই আপিল আবেদন খারিজ করে দেওয়ার পর কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে জানানো হয় এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। এর আগে সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত কমিশন কার্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বে শুনানিতে অংশ নেন কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী। ঋণ খেলাপির অভিযোগে গত 13 অক্টোবর কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে তারা দুজনই নির্বাচন কমিশনে আপিল করেন। বান্দরবানের রুমা উপজেলায় এক গাইড সহ 2 পর্যটক উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে গ্রাম পুলিশের এক সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আরো 2 জন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা জানায় দুপুর 12টায় যৌথ বাহিনীর সাথে রুমা সীমান্তে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এরপর পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টারে বান্দরবান সদর উপজেলা থেকে সেনা সদস্য পাঠানো হয়। রুমা জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট রাফি ঘটনা নিশ্চিত করেছেন। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। গত 3রা অক্টোবর বান্দরবানের রুমার রাইখং পুকুরপাড়া থেকে অপহরণ করা হয় 2 পর্যটক জাকির হোসেন মুন্না এবং আব্দুল্লাহ আল জোবায়ের সহ এক গাইড মাং সাইব মোকে। এরপর থেকেই রুমা সীমান্তে অভিযান শুরু করে যৌথ বাহিনী। আসাদ সরকারকে রক্ষার জন্য নয়, বরং যে কোনো মূল্যে আইএসকে পরাজিত করতে সিরিয়ায় বিমান অভিযান চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। শনিবার নতুন করে দেশটিতে জঙ্গিদের প্রায় 50টি অবস্থানে বিমান হামলা চালানো হয় বলে জানায় মস্কো।
এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে সিরিয়ার সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। শনিবার ইদলিব ও লাতাকিয়া প্রদেশে জঙ্গিদের ৪৯টি অবস্থানে ৩৬ দফা বিমান হামলা চালানোর কথা জানায় রুশ প্রতিরক্ষা দপ্তর। এতে আসাদ বিরোধী যোদ্ধাদের একটি প্রশিক্ষণ ক্যাম্প সহ আইএস জঙ্গিদের কয়েকটি অস্ত্রাগার ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, সিরীয় বেসামরিক নাগরিকরা আইএস সম্পর্কে গোপন তথ্য সরবরাহ করে চলমান রুশ অভিযানকে সহযোগিতা করছে। এদিকে আলোচনার মাধ্যমে সিরিয়া সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার তেহরানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আইএস বিরোধী অভিযানে সিরিয়াকে প্রয়োজনীয় সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। It has become one of the most powerful fighting groups in the region. Thousands of Arab and foreign fighters make up its... ডিসেম্বরে বিপিএল এর পর দেশের বাইরে সিরিজ খেলার ব্যাপারে ভারত সহ বেশ কিছু দেশের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। পাশাপাশি আগামী বছরে ফিউচার ট্যুর প্রোগ্রাম এফটিপির বাইরেও দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনেরও পরিকল্পনা করছে বিসিবি। এছাড়া আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের ম্যাচগুলো ঢাকাতেই অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। যেহেতু একটা স্লট আছে, এই ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। বিসিসিআই শুধু না, আমাদের সাথে আরো কয়েকটা বোর্ডেরই কথা হয়েছে। ইনফ্যাক্ট আমরাও আশা করছি যে ডিসেম্বরে কিছু খেলা আমাদের অংশগ্রহণ করা যায় কিনা, সেটা দেশের বাইরে আর কি। মূলত টার্গেটটা এখন টেস্ট ম্যাচ বেশি খেলার জন্যই আমরা চেষ্টা করছি। তো সেক্ষেত্রে যে সমস্ত দলগুলোর সাথে আমাদের পর্যাপ্ত টেস্ট খেলা নেই, আমরা তাদের সাথেই কথা বলেছি। আমরা চেষ্টা করব 2016-তে আমাদের খেলা একটু কম আছে কম্পারেটিভলি অন্যান্য বছরগুলোর তুলনায়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব 16-তে কিছু ম্যাচ, এডিশনাল ম্যাচ আয়োজন করা যায় কিনা। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতায় বিস্মিত সরকারের 5 মন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হবে না। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রাজধানীতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নাশকতার আশঙ্কায় চট্টগ্রামের 5 জেলায় বিজিবি মোতায়েন। শিশু নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধ, এমন কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। রাজধানীতে বিআরটি এর অভিযান বন্ধের দাবিতে মিরপুরে বাস মালিক শ্রমিকদের বিক্ষোভ। গুলিস্তান থেকে বাস দীর্ঘক্ষণ বন্ধ থাকায় চরম ভোগান্তি। কোনো বাস পাচ্ছি না, কোনো গাড়ি পাচ্ছি না, কোনো সিএনজিও পাচ্ছি না। আমরা বৃদ্ধ মানুষ, আমরা কোথায় যাবো, বাসায় যাবো আমরা কিভাবে? এবং বাংলাদেশের চাহিদা মতো বিদ্যুৎ দিতে সম্মত ভারত, জানালেন প্রতিমন্ত্রী। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, মন্তব্য ভারতীয় হাই কমিশনারের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।